Assalamu alaikum wa rahmatullah. Welcome to Exceptional Pharmacist. In today's video, I'm gonna cover factors affecting drug absorption. In previous video, already I have covered pharmacokinetic, I mean ADME, absorption, distribution, metabolism, excretion, and also as well as I also covered the fundamental mechanism of absorption, and I also discussed about the body. And now তোমরা আসলে জানো যে আসলে আমরা মানে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে আসলে ফার্মাকোকাইনেটিক যে প্রপার্টিজ গুলো সেই পড়া, এবং ফার্মাকোকাইনেটিক প্রোফাইলের আন্ডারে আমরা হচ্ছে যখন আসলে দেখি যে কোন একটা ড্রাগের যেমন অ্যাবজর্পশন, পার্টিকুলার অ্যাবজর্পশনটা নিয়ে চিন্তা করি, ফার্মাকোকাইনেটিকের মূল কনসার্নটা কিন্তু অ্যাবজর্পশন। সেই অ্যাবজর্পশনকে নিয়ে যখন আমরা চিন্তা করি, তখন আমাদেরকে আরো কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে যে ফ্যাক্টরস এফেক্টিং ড্রাগ অ্যাবজর্পশন। দেখো, একটা ড্রাগ থেকে আমি যেন মানে থেরাপিউটিক ইফেক্টটা প্রপারলি পাই, অ্যাপ্রোপ্রিয়েটলি পাই, এই জন্য কিন্তু আমাকে কি করতে হবে, অবভিয়াসলি সেটাকে সুন্দরভাবে ড্রাগটা ডিজাইন করতে হবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাদের ওই কোন কোন ফ্যাক্টরস দ্যাট ক্যান এফেক্ট ড্রাগ অ্যাবজর্পশন সেগুলো আমাদের জানতে হবে। যেমন আমি এখানে নোট ডাউন করেছি কিছু, যেমন দেখো তোমরা, কিছু আছে ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরস, ঠিক আছে, এটা ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে হয়। কিছু আছে ড্রাগ ফ্যাক্টরস, মানে ড্রাগের উপর ডিপেন্ড করে। তারপর হচ্ছে কিছু আছে বায়োলজিক্যাল ফ্যাক্টরস, যেটা হচ্ছে বায়োলজিক্যাল বডি বা লিভিং অর্গানিজমের উপর ডিপেন্ড করতেছে। তো দেখো, ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরস গুলোকে যদি আমি এক্সপ্লেন করি, একটা হচ্ছে ডিসইন্টিগ্রেশন এন্ড ডিসোলিউশন টাইম, ফর্মুলেশন এন্ড পার্টিকেল সাইজ। আচ্ছা, আমরা একটু কথা বলা শুরু করে দিই। ডিসইন্টিগ্রেশন এন্ড ডিসোলিউশন টাইম, ঠিক আছে, আমি আগে এটা কভার করব, দেন এটা করব, দেন এটা করব, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল হচ্ছে ডিসইন্টিগ্রেশন এন্ড ডিসোলিউশন টাইম। এটা কি? দেখো, যখন একটা ট্যাবলেট তৈরি করা হয়, সাপোজ যে এই যে ধরো এটা আমি একটা ট্যাবলেট বানাইলাম, হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা ট্যাবলেট। তো এই ট্যাবলেটটা হচ্ছে কি করতে হবে, যখন আমি গিলে খাবো, তো ওইটা কিন্তু আমার কি স্টোমাকে গিয়ে এটা ডিসইন্টিগ্রেট হতে হবে, মানে ভাঙতে হবে। তো আমার কি করা দরকার, ডিসইন্টিগ্রেট হতে হবে, তার মানে এটা ব্রেকডাউন হইতে হবে। ডিসইন্টিগ্রেট হয়ে ধরো মনে করো এরকম বড় বড় পার্টিকেল তৈরি করছে, তারপরে ফাইনালি এটা আরো কি হবে বলতো, আরো বেশি ডিসইন্টিগ্রেট হবে, হয়ে ছোট ছোট পার্টিকেল তৈরি করবে, এবং এইটা হচ্ছে আসলে কি লিকুইড মিডিয়ামে ডিজলভ হয়ে যাবে, লিকুইড মিডিয়ামে ডিজলভ হবে। এখন এই যে ডিজলভ হওয়ার যে রেট, এটাকে আমরা বলতেছি ডিজলিউশন রেট। হ্যাঁ, মানে ডিজলভ হওয়া, এটাকে আমরা বলতেছি হচ্ছে ডিজলিউশন। ডিজলিউশনটা হচ্ছে মূলত ডিজলভ হওয়া। আচ্ছা, তাহলে দেখো একটা ট্যাবলেট, সেটা যখন ডিসইন্টিগ্রেট হইলো, ডিসইন্টিগ্রেট হয়ে এভাবে দেখো, ডিসইন্টিগ্রেট হয়ে এভাবে স্মল পার্টিকেল সাইজ তৈরি করলো, দেন হচ্ছে এটা লিকুইড মিডিয়ামে ডিজলভ হইলো, এটাকে আমরা বলতেছি ডিজলিউশন। লিকুইডে ডিজলভ হইলে স্মল পার্টিকেল হিসেবে যখন ডিজলভ হবে, তখনই কিন্তু এটা আসলে আমাদের খুব ভালোভাবে অ্যাবজর্ব হবে। ঠিক আছে, এটা ভালোভাবে অ্যাবজর্ব হওয়ার জন্য তখন মানে পসিবল হবে। আদারওয়াইজ যদি ধরো মনে করো তুমি ট্যাবলেট এতটা স্ট্রং, এত হার্ড বানায় ফেলছো যে দেখো তোমার ট্যাবলেট আসলে কিনতেছে না, ভাঙতেছে না, বা এরকম ভেঙে ভেঙে এরকম ছোট পার্টিকেল সাইজ তৈরি করতেছে না, তাহলে তো সেটা ভালো করে ডিজলভও হবে না আর অ্যাবজর্বও হবে না। ঠিক আছে, এটা আসলে ওটার লিপিড সলিবিলিটিও পাওয়া যাবে না ওইভাবে। ঠিক আছে, এটা একটা কথা। তারপরে এবার আসো, এটা কিন্তু খুব স্বাভাবিক একটা কথা। ঠিক আছে, তো এখন যদি তুমি ডিসইন্টিগ্রেশন এন্ড ডিসলিউশন টাইম যদি ইনক্রিজ হয়, ঠিক আছে, ডিসইন্টিগ্রেশন আর হচ্ছে ডিসলিউশন টাইমটা যদি ভাইয়া ইনক্রিজ হয়, তাহলে হচ্ছে আসলে এতটুকু এনশিওর হতে পারো যে আসলে তোমার ট্যাবলেটের অ্যাবজর্পশন কমে যাবে। ঠিক আছে, ড্রাগের অ্যাবজর্পশন কমে যাবে। আচ্ছা, তাহলে যেটাকে আমরা এভাবে বলতে পারি, ইফ ডিসইন্টিগ্রেশন এর ডিসলিউশন টাইম ইজ ইনক্রিজ, দেন দ্য absorption and bioavailability of the drug in the blood will be decreased. আচ্ছা, ফর্মুলেশনের ব্যাপারটা হচ্ছে কি, দেখো ফর্মুলেশন হচ্ছে, দেখো আমরা যখন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কোন একটা ড্রাগের সাথে কিছু এক্সিপিয়েন্ট ইউজ করি, এক্সিপিয়েন্টস কি, সাম ইনঅ্যাক্টিভ কম্পাউন্ডস, those which are we used in with active compounds to for drug design, okay, purpose. তো আমরা দেখো যখন এটা করি, যে ধরো মনে করো হচ্ছে ফর্মুলেশন বানাইলাম, ধরো অনেক সময় আমরা কোন একটা ফর্মুলেশনটা অনেক কনসেন্ট্রেটেড, ওটা ডাইলিউট বানাইতে চাইতেছি, তো এটা তোমাদের বোঝা উচিত এই টার্মগুলা।
ডাইলুট বানানো দরকার। তো তখন তুমি ধরো মনে করো সাপোজ ডাইলুট বানাইতে গিয়ে স্টার্চ ইউজ করলা, স্টার্চ, ল্যাকটোজ এগুলো ইউজ করলা, হ্যাঁ। তো এই ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে যে দেখো স্টার্চ তুমি ইউজ করতে পারো, ল্যাকটোজ ইউজ করতে পারো, কি মানে একটা ফর্মুলেশন যে তুমি তৈরি করবা সেখানে কিন্তু তুমি ডাইলুয়েন্ট হিসেবে মানে অর্থাৎ হচ্ছে তোমার অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টটাকে যদি ডাইলিউট করতে চাও, তো তখন ডাইলিউট হিসেবে তুমি অথবা এই দুইটা ইউজ করতে পারো। যারা ডাইলিউট টার্মটা বুঝো না এটা বুঝে নিও, হ্যাঁ। স্টার্চ এন্ড ল্যাকটোজ, ঠিক আছে, এই দুইটা হচ্ছে কি খুবই ইম্পর্টেন্ট। এই দুইটা যদি তুমি আসলে দেখো জেনে রাখো যে আসলে এই দুইটা যদি ইউজ করো তাহলে ইট ক্যান ইন্টারফেয়ার উইথ দ্য অ্যাবজর্পশন, এটা অ্যাবজর্পশনে ইন্টারফেয়ার করতে পারে কখনো কখনো, ঠিক আছে। তো এরকম আরো অনেক ডেটা আছে, এগুলো হচ্ছে আমাদের ফার্মাসিউটিক্যাল টেকনোলজি বা এই ধরনের কোনো কোর্স গুলোতে সচরাচর পড়া হয়ে থাকবে। তারপর হচ্ছে পার্টিকেল সাইজ, ঠিক আছে। পার্টিকেল সাইজ এই জিনিসটা কি, দেখো পার্টিকেল সাইজটা হচ্ছে যে তুমি দেখো তোমার পার্টিকেল সাইজ যদি বড় বড় হয়, হ্যাঁ, ওই ড্রাগটার কি অ্যাবজর্পশন ভালো হবে? এটা অ্যাবজর্পশন কিন্তু কম হবে। কিন্তু তুমি যদি পার্টিকেল সাইজটা যদি ছোট ছোট হয় এটা খুব সুন্দরভাবে সেল মেমব্রেন দিয়ে পাস করবে, অ্যাবজর্ব হবে ভালো। কিন্তু এগুলো ভালোভাবে অ্যাবজর্ব হবে না, রিটার্ন করবে। এগুলোতে মানে রিটার্ন করবে বলতে মানে এগুলো অ্যাবজর্ব হবে না, বড় পার্টিকেল, তাই না? আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে যেমন ধরো মনে করো আমি যদি কিছু এক্সাম্পল দিই যে যে পার্টিকেল সাইজের কথা দিয়ে, যেমন ধরো মনে করো কর্টিকোস্টেরয়েড ড্রাগ ডিজোক্সিন, হ্যাঁ। আমি একটু দেখো এই যে আমি ইম্পর্টেন্ট কথা বলছি অনেক, হ্যাঁ। কর্টিকোস্টেরয়েড যে ড্রাগ গুলো আছে, কর্টিকোস্টেরয়েড, তারপর হচ্ছে ডিজোক্সিন, হ্যাঁ, অ্যাসপিরিন, তো এরকম টাইপের আরো অনেক লেখা যাবে। তো এগুলো হচ্ছে আসলে নরমালি একটু মনে রেখো যে এই টাইপের ড্রাগ গুলা পার্টিকেল সাইজ যখন স্মল হয় তখন এরা খুব বেটার অ্যাবজর্ব হয়, আদারওয়াইজ হয় না, মনে রাখবা, ঠিক আছে। এগুলো পার্টিকেল সাইজ ছোট হইতে হবে, ভাঙতে হবে, নাহলে হবে না, অ্যাবজর্ব হবে না ভালো। তারপরে আরেকটা কথা আছে যে ধরো তোমার টার্গেট হচ্ছে তুমি মানে খুবই ইন্টারেস্টিং একটা কথা যে তোমার টার্গেট হচ্ছে তুমি জিআইটি ট্রিটমেন্ট করতে চাইতেছো, তোমার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট বা ইন্টেস্টাইনে কোনো প্রবলেম আছে, হ্যাঁ, তুমি সেটা ট্রিটমেন্ট করতে চাইছো, গ্যাস কমাবা সাপোজ বা কোনো একটা কিছু, ধরো এনথেলমেন্টিক আছে না, তো তখন আচ্ছা তখন কিন্তু তোমার অ্যাবজর্পশন, তোমার যদি ড্রাগ পার্টিকেল সাইজ বড় থাকে, অ্যাবজর্ব না হোক কোনো সমস্যা নাই, ড্রাগটা অ্যাবজর্ব হবেই না, অ্যাবজর্ব না হোক এটাই আমি চাই, কারণ কি এটা ইন্টেস্টাইনের মধ্যেই থাকুক, কারণ ইন্টেস্টাইনের জন্য দরকার ড্রাগটা। এই জন্য তখন হচ্ছে কি আমি চাইবো না যে এটা অ্যাবজর্ব হোক, তাহলে এটা কি বেশি যেন না ভাঙে। তো এরকম একটা এক্সাম্পল হচ্ছে যেমন আমরা এনথেলমেন্টিক, হ্যাঁ, বেফেনিয়াম হাইড্রো বেফেনিয়াম হাইড্রোক্লোরাইড, হাইড্রোক্লোরাইড, ঠিক আছে। দেখো বেফেনিয়াম হাইড্রোক্লোরাইডটা এটা কিন্তু আমরা ইউজ করে থাকি হচ্ছে তোমার এই ক্ষেত্রে যদি আসলে কোনো কারণে, ও আচ্ছা এটা দাও একটা মিনিট, বেফেনিয়াম হাইড্রো দাও একটু, বেফেনিয়াম হাইড্রোক্সি ন্যাপথয়েট হবে, সরি, হাইড্রোক্সি ন্যাপথয়েট, ঠিক আছে। এটা বেফেনিয়াম হাইড্রোক্সি ন্যাপথয়েট, এটার কথা বলতে চাইছি যে এইটা হচ্ছে অ্যানথেলমেন্টিক। তো আসলে আশা করি বুঝতে পারছো। তো এই ড্রাগটা হচ্ছে আমাদের অ্যানথেলমেন্টিক, এই ড্রাগটা আমরা চাই না যে এটা অ্যাবজর্ব হোক, তো তখন আমরা এটা নরমালি এভাবে ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো এরপর হচ্ছে ড্রাগ ফ্যাক্টরসে আসি। ড্রাগ ফ্যাক্টরস গুলা কিভাবে করব, লিপিড সলিবিলিটি আর হচ্ছে পিএইচ এন্ড আয়োনাইজেশন। দেখো লিপিড সলিবিলিটি নিয়ে কথা বলি। দেখো আমরা জানি যে আসলে আমাদের সেল কিন্তু কি ফসফোলিপিড বাইলেয়ার, তাই না? এগুলো তো আমরা ফ্লুইড মোজাইক মডেল এগুলো পড়ে আসছি। তারপর আমি ওই সময় আগের ক্লাসগুলোতে আমার পেয়ে যাবা যে আমাদের এটা হচ্ছে সেল মেমব্রেনটা হচ্ছে যে মেমব্রেনটা হচ্ছে আসলে ফসফোলিপিড বাইলেয়ার থাকে এটা, হ্যাঁ, ফসফোলিপিড বাইলেয়ার। তো এইখান থেকে আসলে কি হয়, ড্রাগ গুলো অ্যাবজর্ব হইতে হয়। তো এখন মানে এই ফসফোলিপিড বাইলেয়ারটাকে ক্রস করতে হয় ড্রাগের। এখন এটা ক্রস করতে গেলে তোমার হচ্ছে কি ওই ড্রাগটা যদি লিপিডে সলিউবল না হয় তাহলে তো হবে না, কারণ ফসফোলিপিড বাইলেয়ার এটা তো লিপিড ভাই, লিপিড ড্রাগটা মানে একটা ড্রাগ ধরো হচ্ছে মানে তোমার হচ্ছে কি লিপিড সলিউবল, হ্যাঁ, ওয়াটার সলিউবল না, লিপিড সলিউবল, ঠিক আছে।
তাহলে লিপিড সলিউবল একটা ড্রাগ খুব সহজেই ফসফোলিপিড বাইলেয়ারের সাথে মধ্যে দিয়ে ডিজলভ হয়ে, কারণ এটাও কিন্তু একটা প্রায় বলা যায় হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার একটা মুভেবল একটা মিডিয়াম। তো সেই মিডিয়ামের মধ্যে ডিজলভ হয়ে তারপরে ডিরেক্ট সুন্দরভাবে সেলের ভেতরে ঢুকে যেতে পারে। ঠিক আছে, এটা মেকানিজম চাইলে দেখে নিতে পারো। তো লিপিড সলিবিলিটি থাকতে হবে ভাই, লিপিড সলিবিলিটি যদি কম থাকে তাহলে এটা অ্যাবজর্পশন ভালো হবে না, এইটা হচ্ছে একটা কথা। এরপরে আবার আসো যে তোমার পিএইচ এন্ড আয়োনাইজেশনে, দেখো এটা নিয়ে একটু বেশি ডিসকাস করব। পিএইচ এন্ড আয়োনাইজেশন, দেখো প্রথম কথা হচ্ছে আয়োনাইজেশন। আচ্ছা, একটা ড্রাগ সবচেয়ে ভালো অ্যাবজর্ব হয় কখন? মানে আনআয়োনাইজড অবস্থাতে না আয়োনাইজড অবস্থাতে, মানে বিষয়গুলো কিরকম কি দেখো। ধরো আমি একটা ড্রাগ লিখলাম এবি, তো এই ড্রাগটা যখন আমি তোমার হচ্ছে ইয়েতে দেই, মানে খাওয়ার পরে এটা যখন স্টমাকে যায় বা ইয়েতে যখন একটা সলভেন্টে যায়, তো তখন এটা ভেঙে এ প্লাস বি মাইনাস আয়ন তৈরি করে। তার মানে এইভাবে আমরা জানি না যে এইভাবে ভেঙে আয়ন তৈরি করতে পারে। আচ্ছা হয়, কিন্তু আমরা কি জানি বলতো? আচ্ছা এগুলো শিখে আসছি যে কি, যদি এটা উইক অ্যাসিড হয় বা উইক বেস হয় তাহলে এটা এই ফরওয়ার্ড যে রিঅ্যাকশন বা ফরওয়ার্ড মুভমেন্টটা কিন্তু কম হবে। অর্থাৎ হচ্ছে কি ওইটা আয়োনাইজেশন কম হবে যদি উইক অ্যাসিডিক হয় বা উইক বেসিক হয়। ঠিক আছে, এটা কিন্তু হয়তো আমরা জানি যে ওটা খুব কম ডিসোসিয়েট হয়। ডিসোসিয়েট হওয়া মানে আয়োনাইজ হয়ে যাওয়া, ভেঙে যাওয়া। ঠিক আছে, তাহলে এই কম্পাউন্ডটা এই যে আয়োনাইজ হয়ে যেতে পারে, আবার আয়োনাইজ থেকে আবার এরকম আনআয়োনাইজড ফর্মে চলে আসতে পারে। এটা হচ্ছে আনআয়োনাইজড ফর্ম, আয়োনাইজড ফর্ম। এখন দেখো একটা বিষয় হচ্ছে যে কোনো একটা ড্রাগ, কোনো একটা মেডিসিন, ঠিক আছে, তো ধরো তুমি যখন এটা দিবা, তো ওইটা যদি এইভাবে সম্পূর্ণরূপে ডিসোসিয়েট হয়ে যায়, মানে আয়োনাইজড হয়ে যায়, তাহলে ওই যে যেমন আমরা দেখতাম যে সোডিয়াম ক্লোরাইড, হ্যাঁ, ওটা লিকুইড মিডিয়ামে গিয়ে সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন তৈরি করে। তো ওরকমই আর কি, যে ধরো মনে করো টোটালি হচ্ছে কি হয়ে গেছে, এটা এরকম আয়োনাইজড হয়ে গেছে। তাইলে মনে রাখবা আয়োনাইজড ড্রাগ অ্যাবজর্পশন হয় না ভালোভাবে। অর্থাৎ লিপিড সলিউবল ড্রাগ, লিপিড সলিবিলিটির একদম উল্টা জিনিসটা। যখন আমি তোমার বলি এই আয়নগুলো নরমালি হচ্ছে কি আমার ফসফোলিপিড যে বাইলিয়ার মেমব্রেনটা আছে, এই মেমব্রেন ক্রস করতে তারা পারে না, ভালো করে পারে না। ঠিক আছে, তো এখন আশা করি বুঝতে পারছো, বুঝছো? তাহলে এরা লিপিড মানে সলিউবল যে ফসফোলিপিড বাইলিয়ার ক্রস করতে পারে না। তো এই জন্য যখন কোন একটা ড্রাগ আমি দিব, কিন্তু ভাই ড্রাগটা ভেঙে গেল, আয়োনাইজ হয়ে গেল, তাহলে ওইটা তো কিন্তু কি ভালো অ্যাবজর্ব হবে না। ঠিক আছে, তাহলে অ্যাবজর্পশনের জন্য আমার এতটুকু কনফার্ম যে আমি আসলে কম্পাউন্ডটা আসলে আনআয়োনাইজড থাকতে হবে। হ্যাঁ, আনআয়োনাইজড থাকতে হবে। আমার কম্পাউন্ডটা যদি একমাত্র আনআয়োনাইজড থাকে, তাহলে ওই কম্পাউন্ড খুব সুন্দরভাবে ফসফোলিপিড বাইলেয়ার, যে লিপিড সলিউবল হইলে সুন্দরভাবে ফসফোলিপিড বাইলেয়ারকে ক্রস করে ফেলবে। তাহলে একটা কি বুঝলা? The drug should be unionized, and if basic drug or weak, it should be weak acidic or weak basic. So most of the drugs are basically weak acidic or weak basic. আচ্ছা, এখন এখন একটা কথা বলি, শোনো, যে আচ্ছা এখানে এটার সাথে এই পিএইচ রিলেটেড দিয়ে একটা কথা বলি। যেমন দেখো এই রিঅ্যাকশনটাকে আমি কিভাবে ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড করতে পারি। দেখো এখন একটা ড্রাগ, সাপোজ ধরো যে একটা ড্রাগ হচ্ছে অ্যাসিডিক ড্রাগ, ঠিক আছে, এইটা ধরো উইক অ্যাসিডিক, ঠিক আছে, তো অ্যাসিডিক ড্রাগ আর কি। তো অ্যাসিডিক এবি যদি অ্যাসিডিক হয়, এটা যদি সাপোজ অ্যাসিডিক হয়, তো ধরো তুমি স্টমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, আমাদের যদি HCl একটা অ্যাসিডিক মিডিয়ামে তুমি দিয়ে দাও, হ্যাঁ, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড এরকম একটা অ্যাসিডিক মিডিয়ামে যদি তুমি ভাই ড্রাগটা দিয়ে দাও, তাহলে কি ঘটবে? দেখো অ্যাসিডিক মিডিয়ামে যখন অ্যাসিডিক ড্রাগ দিবা তখন কি ঘটে দেখো, রিঅ্যাকশন মানে, আচ্ছা এটা আমি একটু এটা মুছে তারপরে বোঝাচ্ছি, দাঁড়াও ওয়েট আ মিনিট। যেমন ধরো আরো ভালো বোঝার জন্য, ধরো এই যে এটা হচ্ছে আমার ড্রাগ, এটা এইভাবে ভেঙে গিয়ে H প্লাস আর হচ্ছে A মাইনাস আয়ন তৈরি করলো, ঠিক আছে। আচ্ছা দেখো এখন এই ড্রাগটা থেকে এরকম ডিসোসিয়েট হয়ে গিয়ে এরকম আয়ন তৈরি করলো, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন। এখন দেখো H প্লাস তৈরি হয়েছে, তাই না? দেখো আমরা কি জানি যে আসলে যখন অ্যাসিডিক এনভায়রনমেন্টে দিব,
মানে অর্থাৎ হচ্ছে আমি যখন হাই HCl অ্যাসিড আছে আমার পাকস্থলীতে, স্টোমাকে, তো অ্যাসিডিক এনভায়রনমেন্টে দিলে সেখানে কিন্তু অলরেডি এই যে এইচ আয়নটা থাকবে প্রচুর পরিমাণে। আমরা জানি যে H প্লাস থাকে, প্রোটন থাকবে। প্রোটন থাকলে তুমি একটা জিনিস বুঝো, যখন আমার এখানে প্রোটনের পরিমাণ অনেক বেশি হবে, স্বাভাবিকভাবে এই যে লিকুইড মিডিয়ামে অনেকগুলো প্রোটন আছে, প্রোটন বেশি হওয়ার কারণে এই রিয়েকশনটা ওরকম একটা ফরওয়ার্ড হবে না, বরং রিয়েকশনটা কি হবে, ব্যাকওয়ার্ড হবে। কারণ এটা যে ভেঙে ডিসোসিয়েট হয়ে এরকম প্রোটন তৈরি করবে, আসলে ওই তার চান্স নাই। কারণ হচ্ছে প্রোটনের অ্যামাউন্ট খুব বেশি আছে লিকুইড মিডিয়ামে, আমার মিডিয়ামের মধ্যে অলরেডি ইনাফ পরিমাণ প্রোটন আছে। তখন এই প্রোটন গুলো কি হইতে দিবে না, এটাকে ফরওয়ার্ড হইতে দিবে না, ব্যাকওয়ার্ডের দিকে মুভ করাবে। ঠিক আছে, তখন আমার ড্রাগটা কিন্তু কি আনআয়োনাইজড থেকে যাইব। ঠিক আছে, আনআয়োনাইজড থেকে গেলে আসলে আমার লাভটা কি? আনআয়োনাইজড থাকলে আমার লাভটা হচ্ছে ওই যে আমি বলছি যে আনআয়োনাইজড ফর্মে ড্রাগ ভালো অ্যাবজর্ব হয়। তো এখন দেখো, যেমন অ্যাসপিরিন, হ্যাঁ, একটা অ্যাসিডিক ড্রাগ, উইক অ্যাসিডিক ড্রাগ। হ্যাঁ, তারপরে তোমার হচ্ছে এই অ্যাসপিরিন দিতে পারো, তারপর হচ্ছে এরকম টাইপের যেগুলা বারবিচুরেট, হ্যাঁ, বারবিচুরেট, হ্যাঁ, বারবিচুরেট। তো এই ধরনের ড্রাগগুলা একটু আমি তোমার বলি, যে যেগুলো এরকম উইক অ্যাসিডিক, তো মানে এদেরকে যখন তুমি অ্যাসিড মিডিয়ামে দিবা, তো তখন আসলে কিন্তু এই ঘটনাটা ঘটবে, তখন এরা স্টোমাকে খুব ভালো অ্যাবজর্ব হবে। বারবিচুরেট এবং অ্যাসপিরিন আমাদের স্টোমাকে কিন্তু অ্যাবজর্ব হয় খুব ভালো করে, স্টোমাক থেকে, ইন্টেস্টাইনে না। ঠিক আছে, আচ্ছা, তাই এটা কেন, এটার জন্য হয়। ঠিক আছে, আচ্ছা, আর এই কারণ ওখানে অলরেডি অনেক H প্লাস থাকে। আচ্ছা, কিন্তু ঘটনাটা যদি উল্টা ঘটাই, যে ধরো মনে করো পিএইচ কম, মানে হাইড্রোজেন আয়নের পরিমাণ কমে গেছে, ধরো এখন কম, দেখছো হাইড্রোজেন আয়ন নাই, তো রিয়েকশন কোন দিকে হবে, রিয়েকশন ফরওয়ার্ড হবে। ফরওয়ার্ড হইলে আসলে কি হবে, এই আনআয়োনাইজড ফর্ম থেকে অনেকগুলো আয়োনাইজড ফর্ম তৈরি হবে। তাহলে আয়োনাইজড ফর্ম তৈরি হলে আমার ড্রাগটা তো কি আয়োনাইজ হয়ে গেল। তাহলে আয়োনাইজ হয়ে গেলে ওই ড্রাগটা কি আসলে ভালো অ্যাবজর্ব হবে? বলছিলাম কি হবে না। তার মানে এতটুকু কনফার্ম তোমরা বুঝতে পারতেছো যে আসলে এটা আনআয়োনাইজড হলে কিন্তু খুব ভালো একটা অ্যাবজর্পশনে যাবে না, বাট এটা অ্যাবজর্পশন ভালো হবে আনআয়োনাইজড ফর্মে। আর আমাদের দরকার, আমাদের টার্গেট হচ্ছে এটাকে আমি আনআয়োনাইজড ফর্মে রেখে দিব। ঠিক আছে, তাহলে এখন আশা করি বুঝতে পারতেছো যে এই জিনিসটা মানে পসিবল কখন, যদি এখন এরকম টাইপের কোনো ড্রাগ নাও, যে ধরো মনে করো ড্রাগটা হচ্ছে আসলে বেসিক ড্রাগ। হ্যাঁ, বেসিক ড্রাগ হলে তো সেটা তো তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে, মানে অর্থাৎ হচ্ছে সেটা খুব দ্রুত ভেঙে যাবে, তাই না, আয়োনাইজ হয়ে যাবে। আর আয়োনাইজড হয়ে গেলে সেটা কি স্টোমাক দিয়ে তারপর কি হবে, মানে কোনো চান্স আছে যে আসলে সেটা স্টোমাক থেকে অ্যাবজর্পশন হবে না, হবে না। কিন্তু যদি তোমার কোনো একটা বেসিক ড্রাগ ইন্টেস্টাইনে যায়, ইন্টেস্টাইনের পিএইচ একটু দেখো, মানে স্টোমাকের পিএইচ কিন্তু অ্যাসিডিক, ইন্টেস্টাইনের পিএইচ কিন্তু কি বেসিক। সো সেই বেসিক পিএইচ কিন্তু বেসিক ড্রাগ আবার অ্যাবজর্ব হবে, মানে কারণ সেম ওই যে কথাটা, যে আমার এটা রিঅ্যাকশন ব্যাকওয়ার্ড থাকবে, ফরওয়ার্ড কম হবে, অর্থাৎ ডিসোসিয়েশনটা কম হবে, তাইলে আমার জন্য বেটার অ্যাবজর্পশন দিবে। ঠিক আছে, এই গেল হচ্ছে পিএইচ রিলেটেড কথাবার্তা। আচ্ছা, তো এখানে একটা বিষয় আছে যে পিএইচ রিলেটেড, ধরো মনে করো আরেকটা ইম্পর্টেন্ট তোমাদের তথ্য দেই, যেমন এই এটা হচ্ছে কি হ্যান্ডারসন যে ইকুয়েশনটা দেখছো না তোমরা, যে পিকে ভ্যালুটা আমরা কিন্তু এইভাবে বাই করি, পিএইচ প্লাস লগ, মানে লগারিদম করি ওই আনআয়োনাইজড ড্রাগ ডিভাইডেড বাই আয়োনাইজড ড্রাগ। ঠিক আছে, কনসেন্ট্রেশন, ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এখানে মূলত হচ্ছে কি যে পিকে এটা আমরা এই হ্যান্ডারসন ইকুয়েশন দিয়ে দেখব। এখন এটা মানে আনআয়োনাইজড ড্রাগ আর অ্যাসিড হোক বেস হোক সমস্যা নেই, এটা ডাজন্ট ম্যাটার। তো এখন একটা জিনিস দেখো, যে পিকে ভ্যালু দিয়ে, যেমন ধরো যদি ড্রাগটা অ্যাসিডিক হয়, যেমন আমরা অ্যাসপিরিনের কথা বলছিলাম, তো অ্যাসপিরিন হলে বা ড্রাগটা যদি আসলে মূলত ভাইয়া অ্যাসিডিক হয়, তো তাহলে যেটা হয় যে সেটা হচ্ছে যে তোমার পিকে ভ্যালু, দেখো আমি বলি, ড্রাগটা পিকে ভ্যালুর উপর ডিপেন্ড করবে আসলে ড্রাগটা কত ভালো অ্যাবজর্ব হবে বা কম অ্যাবজর্ব হবে কিনা, এরকম বিষয়গুলো। কিরকম দেখো, যে যদি কোনো কারণে তোমার এইখানে এতটুকু বুঝো যে 50% একটা ড্রাগের কি হয়েছে, ওই মানে আয়োনাইজড আছে আর 50% আনআয়োনাইজড আছে, অর্থাৎ এই আয়োনাইজড ফর্মে আছে 50%,
আর আনআয়োনাইজড ফর্মে আছে হচ্ছে আনআয়োনাইজড ফর্মে আছে 50% আর আয়োনাইজড ফর্মে আছে আবার 50% ড্রাগ। তাহলে এরকম যদি হয় তাহলে আসলে আমরা দেখব কি পিকে ভ্যালু সমান পিএইচ এর সমান হবে। এখন তার মানে বিষয়টা আমি বলি, শোনো, যখন তোমার পিকে ভ্যালু কোন একটা ড্রাগের অ্যাসিডিক মানে স্টোমাকের অ্যাসিড মানে পিএইচ এর সমান হবে, তখন আসলে আমরা দেখব এই ঘটনাটা ঘটতে। 50% will remain unionized and 50% will become ionized. ওকে, আচ্ছা, তাহলে আবার এই জিনিসটাই মানে আর কি এই জিনিসটা আসলে একটু যারা এটা জানো না হয়তো বা তাদের জন্য একটু প্রবলেম হতে পারে, ইকুয়েশনটা হয়তো বা সম্পর্কে ধারণা নাই, কিন্তু এটা আর কি বেসিক কথাবার্তা আর কি এগুলো, ঠিক আছে। আচ্ছা, তার মানে কোন একটা ড্রাগ অ্যাসিডিক ড্রাগ হইলে তার পিকে ভ্যালু কি হবে, কম হয়, আর বেসিক ড্রাগ হইলে পিকে ভ্যালু কিন্তু কি হয়, বেশি হয়, ঠিক আছে। এই জিনিসটা আমার মুখের কথা আমি বলে দিলাম, তোমরা এটা নোট ডাউন করে নিও। আয়োনাই তারপর আচ্ছা আরেকটা কথা যে সেটা হচ্ছে যে যেমন দেখো ওই যে মানে আমাদের কিছু ড্রাগ তুমি দেখবা যে আচ্ছা আমরা যখন ড্রাগটা মানে অ্যাসিডিক ড্রাগ বললাম, হ্যাঁ, আমরা যখন কোন একটা মেডিসিন আসলে বাস্তবে যে তৈরি করতেছি এবং সেটা যে খাচ্ছি, তো এখানে দেখো কোন কোন মেডিসিনের দেখবা নামের সাথে এরকম টারবিনাফাইন হাইড্রোক্লোরাইড, তারপর আবার ধরো মনে করো হচ্ছে পটাশিয়াম পেনিসিলিন ভি, হ্যাঁ, তারপরে তোমার হচ্ছে এই সোডিয়াম বারবিচুরেট। তো এগুলা কেন, ফেনোবারবিটন, সোডিয়াম ফেনোবারবিটন, মানে এগুলা কেন? দেখো এখানে মূল কথা হচ্ছে যদি কোনো ড্রাগ অ্যাসিডিক হয়, ঠিক আছে, অ্যাসিডিক নেচারের হয়, সেই ড্রাগটা অ্যাসিডিক নেচারের একটা ড্রাগ কোন একটা বেজের সাথে রিঅ্যাকশন করে সেটা একটা সল্ট ফর্ম করবে, অবশ্যই সল্ট করে, তাই না? তো সল্ট করে, তো সেম একই ভাবে যেমন ফেনোবারবিটন, ওইটা আসলে আমরা দেখবো যে সোডিয়াম ফেনোবারবিটন পাচ্ছি, ফেনোবারবিটন মানে আমরা সল্ট ফর্মে কেন, দেখো শোনো, মূলত হচ্ছে কি যে আমার তো ড্রাগটা ভাই ডিজলভ হইতে হবে, তাই না? ডিজলভ হওয়ার জন্য ওটারে আমি সল্ট ফর্মে দিলে ওটা সুন্দরভাবে ডিজলভ হবে, ঠিক আছে। তো সল্ট ফর্ম হচ্ছে করে একটা কোন একটা বেস দিয়ে ওটাকে সল্ট ফর্ম করানো হয়, যেমন সোডিয়াম ফেনোবারবিটন, তারপর হচ্ছে তোমার ওই পটাশিয়াম পেনিসিলিন ভি, এগুলো হচ্ছে এই ফর্মে। তারপর আবার দেখবে আবার বেসিক ড্রাগ গুলাকে যদি কোনো একটা অ্যাসিড দিয়ে রিঅ্যাকশন করায় তখন আবার কি আমরা জানি অ্যাসিড বেস রিঅ্যাকশনে সল্ট তৈরি হয়। তো যেমন ধরো টারবিনাফাইন হাইড্রোক্লোরাইড, টারবিনাফাইন হাইড্রোক্লোরাইড, হাইড্রোক্লোরাইড হাইড্রোক্লোরাইড ফর্মে পাবা, আবার সালফেট ফর্মে যেমন হচ্ছে কি সালফেট ফর্মে যেমন হচ্ছে অ্যাট্রোপিন সালফেট, ঠিক আছে, অ্যাট্রোপিন সালফেট এরকম পাবা, অ্যাট্রোপিন সালফেট ফর্মে পাবা, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে কি সালফেট ফর্মে পাওয়া যায়। আচ্ছা গেল এগুলো, ঠিক আছে। এখন আসো যে এগুলো নিয়ে ডিসকাস করার পরে ফাইনালি আমাদের কিন্তু বাকি রয়ে গেছে এই জিনিসগুলো, সেগুলো হচ্ছে কি বায়োলজিক্যাল ফ্যাক্টরস গুলো, ঠিক আছে। বায়োলজিক্যাল ফ্যাক্টরস গুলো কি কি, যেমন দেখো এরিয়া এন্ড ভাস্কুলারিটি অফ দ্য অ্যাবজর্বিং সারফেস, এরিয়া এন্ড ভাস্কুলারিটি, অর্থাৎ তোমার আমরা তো জানি ড্রাগ হচ্ছে ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্ব হয়। এখন ইন্টেস্টাইন কিন্তু আমরা জানি যে এরকম পেঁচানো পেঁচানো, ঠিক আছে, এরকম থাকে, ঠিক আছে। এখন এটা ডিপেন্ড করবে, দেখো একটা বিষয় হচ্ছে কি আমি বলি, এটা যত বেশি ভাস্কুলারিটি হবে মানে ভাস্কুলার হবে এবং যত মানে এবং এরিয়া যত বেশি হবে, দেখো ইন্টেস্টাইন কিন্তু কি এরকম থাকে, তাই না, মানে অর্থাৎ হচ্ছে এরকম 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 এরকম, এটা কেন, মানে অর্থাৎ হচ্ছে এরকম ফিঙ্গার লাইক দেখতে পাচ্ছ, মানে অর্থাৎ হচ্ছে কি এরকম ভাঁজ ভাঁজ হয়ে কেন? আমাদের জানি আমরা আমাদের কিন্তু টোটাল মানে জিআইটি ট্র্যাকটা হচ্ছে 8 to 10 মিটার হিউম্যান বডিতে, তাই না? এটা কত বড় দেখো, 1 মিটার তো অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে আমি যদি আমার 2 হাতকে প্রশস্ত করি, দুই মাথা থেকে যতটুকু অ্যাপ্রক্সিমেটলি ধরা যায় এতটুকু তো 1 মিটার হবেই। এটা অনেক লেন্থ মানে বড় লেন্দি, হ্যাঁ, মানে তবে এটা এরকম ভাস্কুলেচার ফর্মে থাকে বলে কিন্তু কি সারফেস এরিয়া বেশি থাকে। আর এই সারফেস এরিয়া যদি বেশি হয়, দেখো এখান থেকে যখন কোনো একটা ড্রাগ আসবে, হ্যাঁ, দেখো এই যে ড্রাগ আসবে, তো তোমার সারফেস এরিয়া বেশি, এখান থেকে কিন্তু কি সুন্দরভাবে অ্যাবজর্পশন হবে, সারফেস এরিয়া যত বেশি হবে অ্যাবজর্পশন তত ভালো হবে ভাই, বেশি হবে, এটাই স্বাভাবিক। এখন যদি কোনো কারণে কোনো ডিজিজ হয়, মানে এই যে অ্যাবজর্পশন এদিকে কই দিকে যাইতেছে, ব্লাডে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, ব্লাডে যাচ্ছে,
হ্যাঁ, এখন একটা কথা হচ্ছে যে যদি ধরো মনে করো কোনো কারণে তোমার হচ্ছে এখানে কোনো ডিজিজ হয়ে, হ্যাঁ, এখানে কোন একটা ডিজিজ হইলো, ধরো মনে করো তোমার এতখানি অংশের মধ্যে কোন একটা ডিজিজ হইলো, ইনফেকশন হইলো, তখন এখন হচ্ছে কি অ্যাবজর্পশন তখন এদিক থেকে কিন্তু কি আর হবে না, এদিক এই পোর্শনটুকু থেকে কিন্তু ভালো অ্যাবজর্পশন হবে না, সেলগুলো যখন ইনফ্লামেট হবে বা কোনো একটা প্রবলেম হবে। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে কি তখন অ্যাবজর্পশন এরিয়া কমে গেলে তোমার অ্যাবজর্পশন কমে যাবে, মানে সারফেস এরিয়া কমে যাবে, অ্যাবজর্পশনও কমে যাবে। এটা একটা বিষয়। তারপরে এবার আসো যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল মোটিলিটি এন্ড ইন্টেস্টাইনাল মোটিলিটি। দেখো আমাদের জিআইটি এমটিং একটা টাইম আছে, আমাদের জিআইটি কিন্তু মোটিলিটি আছে। তারপরে আমরা জানি যে আমাদের মানে ফুডটা, মানে আমাদের খাবারটা বা যেটা আমরা খাই, তো ইনটেক করি, সেটা কিন্তু আসলে কি আমাদের স্টোমাকেও ইয়ে হয়, মুভমেন্ট করে, স্টোমাকের মোটিলিটি পাওয়া যায়, আবার ইন্টেস্টাইনালও কিন্তু মোটিলিটি আছে, সেখান দিয়েও কিন্তু কি ড্রাগটা পাস করে বা ফুড গুলো কি করে, খাবার পাস করে। এখন একটা বিষয় হচ্ছে যে এই যে কথাটা বললাম যে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল মোটিলিটি, হ্যাঁ, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল মোটিলিটিটা মানে বলতে বোঝাচ্ছি, যেমন ধরো ধরো কথা কথা কখনো কখনো এরকম হয় যে আমাদের জিআইটিতে আমরা যখন কোনো একটা খাবার খাচ্ছি, হ্যাঁ, তো এটা কখনো খুব র্যাপিড হয়, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল মোটিলিটি র্যাপিড হয়, ফলে ড্রাগ দ্রুত স্টোমাক থেকে কোথায় চলে যাবে, ধরো আমার স্টোমাক, স্টোমাক থেকে ড্রাগটা হচ্ছে মানে ডিরেক্ট একদম এই যে ইন্টেস্টাইনের দিকে খুব দ্রুত ফাস্ট চলে যেতে পারে, র্যাপিডলি চলে যেতে পারে। ড্রাগটা যদি র্যাপিডলি যায় বা তখন হচ্ছে কি যে আমরা খুব ভালো করে জানি যে র্যাপিডলি গেলে ওইটা ইন্টেস্টাইনে দ্রুত যাবে, আর ইন্টেস্টাইনে যত দ্রুত যাবে ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্পশন তত ভালো হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে যদি কোনো কারণে ধরো মনে করো কোনো খাবার খাও, তখন কিন্তু কি স্টোমাকের প্রসেসিং যেগুলো সেটা যতক্ষণ না হবে ততক্ষণ স্টোমাক কিন্তু কি খাবার ইন্টেস্টাইনে পাস করে না, তো তখন গ্যাস্ট্রিক এমটিং টাইম বেড়ে যাবে। এমটিং মানে টাইম বেড়ে গেলে স্বাভাবিকভাবে মানে স্টোমাক থেকে যে ইন্টেস্টাইনে আসবে এটা একটু টাইমিং এর কারণে আমার ড্রাগ অ্যাবজর্পশনটাও হয়তো একটু ডিলে হবে। ঠিক আছে, এই একটা বিষয়। এবার ইন্টেস্টাইনাল মোটিলিটি, দেখো আমরা জানি যে আমাদের যখন ডায়রিয়া হয়, হ্যাঁ, তো ডায়রিয়া হইলে কি কি ঘটনা ঘটতে পারে এটা একটু বোঝার চেষ্টা করো। ডায়রিয়া যদি হয় একজন পেশেন্টের, হ্যাঁ, ডায়রিয়া, আচ্ছা ডায়রিয়া বানান কিন্তু এটাও সঠিক, আরো একটা আছে ওই ইয়ে, হ্যাঁ ওইটাও হবে। তো এই ডায়রিয়া যখন হয় তো তখন আসলে মূলত আমাদের ইন্টেস্টাইনাল মোটিলিটি বেড়ে যায়, তখন অ্যাবজর্পশন কমে যায়। হ্যাঁ, মানে মানে ড্রাগ অ্যাবজর্ব হবে কি এর আগেই ড্রাগটা বের হয়ে যাচ্ছে বা ওই মানে খাবারটা বের হয়ে যাচ্ছে, ওই যে এরকম একটা অবস্থা। ঠিক আছে, তো তখন দেখা যায় কি যে আসলে আমাদের অ্যাবজর্পশন খুব কম হয় আমাদের ইন্টেস্টাইনাল ডিজিজের কারণেও কিন্তু, মানে এরকম নানান রকমের আরো যে ডিজিজ সেগুলোর ক্ষেত্রে কিন্তু কি হইতে পারে বলতো, আসলে আমাদের ড্রাগ অ্যাবজর্পশনটা ডিলে হইতে পারে বা ভালো নাও হইতে পারে, অ্যাবজর্পশন কম হইতে পারে, অ্যাবজর্পশন কমে যাবে। তারপরে ধরো মনে করো আরেকটা কথা এখানে আমি বলার দরকার ছিল, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল মোটিলিটি। দেখো আহ অ্যাক্লোরহিড্রিয়া, হ্যাঁ, অ্যাক্লোরহিড্রিয়া এই একটা প্রবলেম। হ্যাঁ, তো এটা যখন হয় মানে অর্থাৎ হচ্ছে when our stomach become devoid of হাইড্রোক্লোরিক অ্যাসিড, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ একদম কমে যায়, তখন প্রবলেম যেটা হয় মানে অর্থাৎ হচ্ছে অনেক ড্রাগ, অ্যাসপিরিন বা এই টাইপের অনেক ড্রাগ আছে, এদের অ্যাবজর্পশন একদম কমে যায়, প্রবলেমেটিক সিচুয়েশন তৈরি করে আসলে এগুলো। ঠিক আছে, আচ্ছা গেল, হ্যাঁ এগুলো নিয়ে ডিসকাস করা হলো। প্রেজেন্স অফ ফুড, দেখো ওই যে খাবার যদি থাকে, হ্যাঁ, কিছু কিছু ড্রাগ মানে আমরা বলি যে খাবার খালি পেটে খেলে ভালো, আবার কোনটা বলি যে ভরা পেটে, এটা কেন? তার কারণ হচ্ছে আমি একটা ড্রাগ খাচ্ছি, আমি চাচ্ছি যে এটা থেকে অ্যাপ্রোপ্রিয়েট বায়োলজিক্যাল রেসপন্স বা থেরাপিউটিক রেসপন্স পেতে, দেন এটা তো খুব স্বাভাবিক তাই না, যে আসলে আমরা যদি ভালো মানে ড্রাগের রেসপন্স চাই ভালো, তাহলে আমাদের ড্রাগটা অ্যাবজর্ব হইতে হবে, ব্লাডে যেতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। তো এইখানে প্রেজেন্স অফ ফুড যেমন কি 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 প্রভাব তৈরি করতে পারে, কিছু ড্রাগ মানে ভরা পেটেই, যেমন দেখো আমি বলি আমরা যে পেন কিলার দেই, পেন কিলার মেডিসিন গুলো বলি কি যে আমরা আপনারা এটা খালি পেটে খাবেন না, নেপ্রোক্সেন, অ্যাসিক্লোফেনাক, তো এগুলো আমরা বলি কি ভরা পেটে খেতে, বেশি বেশি খাবার খেয়ে। কেন? কারণ হচ্ছে ওগুলো আমাদের স্টোমাকে আসলে ইরোশন তৈরি করতে পারে, মানে ক্ষত তৈরি করতে পারে, আর অন্যান্য অনেক প্রবলেম তৈরি করতে পারে। ঠিক আছে,
তো এই জিনিসগুলোর জন্য আমরা কিন্তু কি পেইন কিলারটার ভরা পেটে খেতে বলি। তারপর আবার ধরেন খালি পেটেও কিছু ড্রাগ বলি। যেমন আচ্ছা, টেট্রাসাইক্লিন যে ড্রাগ আছে তারা চিলেট ফর্ম করে। টেট্রাসাইক্লিন, হ্যাঁ, টেট্রাসাইক্লিন যে ড্রাগগুলো, এরা চিলেট ফর্ম করে কার সাথে? ক্যালসিয়ামের সাথে। আর এই ক্যালসিয়াম আসে কোত্থেকে? এই ক্যালসিয়ামটা মূলত আসলে আসে হচ্ছে খাবার, কোনো ফুডে ধরেন ক্যালসিয়াম আছে খাবারে, সেই ক্যালসিয়ামের সাথে চিলেট ফর্ম করে টেট্রাসাইক্লিন, তখন হচ্ছে কি এর অ্যাবজর্পশন ডিলে হয়ে যায়, অ্যাবজর্পশন কমে যায়। ঠিক আছে, গেল এটা। তাহলে প্রেজেন্স অফ ফুড কখনো কখনো ইম্প্যাক্ট ফেলে। তারপর হচ্ছে ডিজিজ, হ্যাঁ, তো ডিজিজের বিভিন্ন ডিজিজ কন্ডিশনে আসলে আমাদের অ্যাবজর্পশন কম হতে পারে, অ্যাবজর্পশন মেকানিজমটা হ্যাম্পার্ড হতে পারে সামহাউ। তারপরে ফার্স্ট পাস মেটাবলিজম, এইটা খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট পাস মেটাবলিজম, দেখো ফার্স্ট পাস মেটাবলিজম সম্পর্কে এটাই বলবো। ফার্স্ট পাস মেটাবলিজম তার মানে অর্থাৎ হচ্ছে কোন একটা ড্রাগ আমার যেই যেমন দেখো দেখো আমার ইনফেকশন হইলো হাতে, হ্যাঁ, আমার ইনফেকশন হচ্ছে হাতে। হাতে যখন ইনফেকশন, তখন আমার ড্রাগটা কিন্তু অ্যাবজর্ব হতে হবে ব্লাডে। তাহলে ব্লাডের মাধ্যমে আমার হাতের এখানে এসে আমার ইনফেকশনটা দূর করবে। এখন যদি ধরো ড্রাগটা তার মানে টার্গেট অর্গানে বা টার্গেট এরিয়াতে পৌঁছানোর আগেই মেটাবোলাইজড হয়ে যায়, মেটাবলিজম হয়ে যায়, ঠিক আছে, লিভারের দ্বারা, থ্রো লিভার। তো কোন একটা ড্রাগ আমরা জানি ড্রাগ লিভারের মাধ্যমে কি হয়? মেটাবলিজম হয়, এর বায়োকেমিক্যাল ট্রান্সফরমেশন ঘটে। মেটাবলিজম হওয়া মানে বায়োকেমিক্যাল ট্রান্সফরমেশন ঘটে। তো তখন কোন ড্রাগ যেগুলো বায়োকেমিক্যাল ট্রান্সফর্মড হয়ে যাওয়ার পরে ওইটার অ্যাক্টিভ ফর্ম থাকে না, ইনঅ্যাক্টিভ ফর্মে চলে যায়, বা ওইটা হয়তোবা তখন বডি কি করে, ওটাকে এক্সক্রিট করে দেয়, কারণ ওটা বডি আননেসেসারি প্রোডাক্ট। তো এখন বিষয়টা হচ্ছে যে তাহলে আমি থেরাপিউটিক রেসপন্স পাওয়ার আগেই আমার ড্রাগটা মেটাবলিজম হয়ে গেলে এই ঘটনাটাকে আমরা বলি ফার্স্ট পাস মেটাবলিজম। আমি বুঝাতে পারছি আশা করি। যদি কোনো কারণে ড্রাগটার রেসপন্স টার্গেট অর্গানে পৌঁছানোর আগেই যদি মেটাবলিজম হয়ে যায়, তাহলে সেটাকে আমরা বলি ফার্স্ট পাস মেটাবলিজম। এটাকে তোমরা ইয়ে করে রাখো যে এই ফার্স্ট পাস মেটাবলিজম, এটা নিয়ে আমি একটু ডিসকাস করব ডিটেইলে, হ্যাঁ, ডিটেইল ডিসকাস করব মেটাবলিজম। এটা নিয়ে আমরা ডিটেইল ডিসকাস করব ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে, এবং আমাদের সেই ক্লাসটা হবে মেটাবলিজমের উপর। ঠিক আছে, মেটাবলিজমের উপরে যখন আমরা ক্লাস করব, তখন আমরা ফাইনালি এটা নিয়ে খুব সুন্দরভাবে ডিসকাস করব ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত সব বিষয়গুলো ছিল। তো আশা করি তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টে জানাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।